নমস্কার। সুপ্রিম কোর্টে আসলে 17টা এজলাসই আছে, আর 17তম এজলাসে বসেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল পাঞ্চালী। আগামীকাল তাদের এজলাসেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং তাদের কয়েকজন অফিসার মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ অফিসারদের বিরুদ্ধে যে মামলা করেছেন এবং সিবিআই এর হাতে তদন্ত তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন, তার একটা খুব গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। যেহেতু মামলার লিস্টে এই মামলাটি দেখলাম 11 নম্বরে চিহ্নিত আছে, অতএব 11টা সাড়ে 11টার মধ্যেই সকালে শুনানি পর্ব শুরু হয়ে যাওয়ার কথা। গতকাল কলকাতা পুলিশের তৎকালীন সিপি এবং তৎকালীন ডাইরেক্টর জেনারেলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কি হলফনামা জমা করা হয়েছে আপনাদের সেটা সংক্ষেপে বলেছি। কলকাতা পুলিশের বক্তব্য হলো যে তারা একেবারে খাঁটি সোনা, তারা আইন মেকেই সব কিছু করেছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলোর কোনো ভিত্তি নেই এবং গোটা প্রচেষ্টাটাই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের মতো একটা পেশাদার সংগঠনকে কালিমা লিপ্ত করার প্রয়াস। অবভিয়াস ডিফেন্স ইন অ্যান অবভিয়াস কেস। আজকে আবার দেখছি রাজ্য সরকার সম্ভবত মুখ্যমন্ত্রীর হয়েও আরেকটা এফিডেভিট জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এটাতে এসেনশিয়ালি এই যে ইডির মামলাটাকে মেইনটেনেবলি বলা বলে মেইনটেনেবলি নয়, অর্থাৎ এটা সুপ্রিম কোর্ট বিচারই করতে পারে না, এই রকম একটা স্ট্যান্ড নিয়ে এই হলফনামা পেশ করা হয়েছে। এখন এই কথাটা যে আজকেই নতুন করে হলফনামা দিয়ে রাজ্য সরকার বলল তা নয়। প্রথম দিন যখন এই মামলার শুনানি চলছিল তখন অভিষেক মনু সিংভি বারবার করে এই মেইনটেনেবিলিটির প্রশ্নটাই তোলার চেষ্টা করছিলেন। তার বক্তব্য ছিল কলকাতা হাইকোর্টে যেহেতু মামলা চলছে, অতএব এইভাবে ফোরাম শপিং, লয়ের ভাষায় যেটাকে বলে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেটা করতে পারে না এবং এটা হচ্ছে সেই জন্যেই সুপ্রিম কোর্ট মামলাটা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিক, তারপর হাইকোর্ট থেকে এখানে আসুক। সেদিনকে কপিল এবং অভিষেকের এই যুক্তিতে খুব একটা চিড়ে ভিজেছে বলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়নি। আর মেইনটেনেবিলিটির প্রশ্ন যে কনটেক্সটে আনা হচ্ছে সেটার পিছনে যে একটা খুব নোংরা ঘটনা আছে সেটা অবজ্ঞা করাও সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয়। কলকাতা হাইকোর্ট থেকে এই মামলাটা সুপ্রিম কোর্টে হয়তো আসতোই না যদি না শুনানির প্রথম নির্ধারিত দিনে এইভাবে অর্কেস্ট্রেটেড গণ্ডগোল করে শুভ্রা ঘোষের এজলাসে গোটা শুনানিটাই বানচাল করে দেওয়া হতো। তারপরে একদিন শুনানি হয়েছে ঠিকই, কিন্তু ততক্ষণে যেহেতু সুপ্রিম কোর্টে ইডি বলটা নিয়ে চলে গেছে, অতএব সেদিনকার শুনানির সারবস্তু ছিল সুপ্রিম কোর্ট যা বলবে এরপর থেকে হাইকোর্টের কাছে সেটাই শিরোধার্য হবে। আর সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট তাদের ইন্টারিম অর্ডারে বলেছিল যে এটা এত গুরুতর একটা বিষয় যে এর ফয়সালা যদি অচিরেই না করা যায় তাহলে দেশের কোথাও না কোথাও কোনো না কোনোভাবে
সেন্ট্রাল এজেন্সির কাজকর্মে রাজ্য সরকারের এজেন্সিরা ব্যাঘাত দিয়ে চলবেই, এবং ব্যাঘাত দেওয়ার পরে কোনো না কোনো অছিলায় তারা তাদের এই যে কদর্য কাজ সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং সুপ্রিম কোর্ট প্রথম দিনেই কিন্তু সাদির রাতে বিড়ালটা মেরে দিয়েছে। কোন পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সুপ্রিম কোর্টে মামলা ঢুকেছে এবং হাইকোর্টের রায় কী বলা ছিল প্রথম দিনের শুনানির পর, সবটাই ইজ এ ম্যাটার অফ রেকর্ড। ইনফ্যাক্ট একটা লম্বা চওড়া ইন্টারিম অর্ডারের প্রথম দিন, সেই যে অর্ডারের অপারেটিভ পোর্শনটাও বিচারপতি মিশ্র তার অন্তর্বর্তীকালীন অর্ডারে জুড়ে দিয়েছিলেন। দ্বিতীয় আর যে পয়েন্টে এরা মেনটেনেবিলিটির কথা তুলছেন সেটা সংবিধান মোতাবেক। তারা বলছেন যে ইডি যেটা করেছে সেটা হচ্ছে একটা ভায়োলেশন অফ দ্য রাইট টু প্রাইভেসি আন্ডার আর্টিকেল 21। দেখুন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলো সবই তো কনস্টিটিউশনাল কোর্ট। ফলে কথায় 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 সংবিধানের অমুক ধারাতেই বলা আছে সেটা ভায়োলেটেড হয়েছে, অন্য পক্ষ বলবে আমরা ঠিক ওই ধারাটা অনুসারেই কাজ করেছি। কনস্টিটিউশন ব্যতিরেকে সুপ্রিম কোর্টে কোনো শুনানি টুনানি হয় না। এখন প্যারালাল প্রসিডিংসের বাইরে এটাকে একটা ইনফ্রিংমেন্ট অফ রাইট টু প্রাইভেসি বলেও খাড়া করার চেষ্টা করেছে। এবং রাজ্য সরকারের এফিডেভিটে যেটা বলা হয়েছে, আমি তার একটা সংক্ষিপ্ত লাইন আপনাদের পড়ে শোনাই। ইডি ডাজ নট হ্যাভ দ্য পাওয়ার টু কন্ডাক্ট omnibus search and seizure and that no effective notice was given before the IPAC search. অর্থাৎ যখন খুশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যার খুশি তার বাড়িতে ঢুকে পড়বে, অফিসে ঢুকে পড়বে, এটা তো হতে পারে না। তার আগে তাদের যথোপযুক্ত নোটিশ দেওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে তো কোনো নোটিশ ফোটিস কিছুই দেওয়া হয়নি। এবং এই কাউন্টার এফিডেভিটে একথাও বলা হয়েছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এ কাজ করতে গিয়ে আসলে একটা রাজনৈতিক দলের কিছু প্রিভিলেজড ইনফরমেশন, অর্থাৎ একান্ত গোপনীয় কিছু তথ্য, সেটা হস্তগত করার একটা অন্যায় চেষ্টা চালিয়েছিল। এখন এই হচ্ছে রাজ্য সরকারের হলফনামার সারমর্ম। পুলিশের সারমর্ম হলফনামার গতকালই বলেছে। আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কি অভিযোগে মামলা করেছে সেটা আমার ধারণা এখন বাংলার প্রত্যেকেই জেনে গেছেন, যেহেতু আগামীকালই শুনানিটা হবে। ফলে আমি এই যে প্রথম দিনের যে 15 তারিখ 15 জানুয়ারির যে ইন্টারিম অর্ডারটা, তার কয়েকটা অংশ আপনাদের সামনে আরেকবার পড়ে দিতে চাই, যাতে আপনাদের মনে হয় আপনারা 2+2 কানেক্টটা ইজিলি আগামীকাল করতে পারেন। দেখুন, যেটা বলেছিলাম, হাইকোর্টের শুভ্রা ঘোষের প্রথম দিনের শুনানির পরে যে সংক্ষিপ্ত অর্ডার, সেই অর্ডারটা অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বালের কতটা পক্ষে যাবে আমি তা আগাম আন্দাজ করতে পারি না। কিন্তু এর পরে সুপ্রিম কোর্টে আসা বা না আসা এবং সেই সুবাদে একটা মামলা বিচার্য হওয়া বা না হওয়া, এটা কতখানি নির্ভর করে কালকের শুনানিতে, সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। অর্ডারটা কী ছিল শুভ্রা ঘোষের? দ্য ম্যাটার ইজ টেকেন আপ ফর কনসিডারেশন। At this juncture, a huge number of learned advocates as well as other persons enter the courtroom
and create enormous disturbance and commotion. Several requests made by the court to maintain the decorum and dignity of the court so that the matter can be taken up for consideration fell on deaf ears. The environment in the courtroom is not conducive to comments. Continue with the hearing. In view of such situation, this court is constrained to adjourn the matter. Let the matter appear under the heading New Motion on January 14, 2026 at 2:30 PM. এখন রাজ্য সরকারের কৌশলীদের, পুলিশের কৌশলীদের বক্তব্য হচ্ছে, আচ্ছা ঠিক আছে, 15 তারিখ না হয় একটা বড় অশান্তি হয়েছিল, আমরা মেনে নিচ্ছি, কিন্তু তারপরে তো এই 14ই জানুয়ারি নির্বিঘ্নে শুনানি হয়েছে। তাহলে এই কথা মনে করার কি কারণ আছে যে মামলাটা হাইকোর্টে ফেরত গেলে পরবর্তী শুনানিগুলো নির্বিঘ্নে হবে না? এখানেই প্রশ্ন হচ্ছে একটা রাজ্য প্রশাসনের বিশ্বাসযোগ্যতার বা অবিশ্বাসযোগ্যতার। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের পিটিশনে একটা কম্পেলিং কেস খাড়া করেছে যে সব কিছুই যেহেতু এখানে শাসক দল দ্বারা নিয়ন্ত্রিত, আদালত কক্ষ হোক, পুলিশের ইনভেস্টিগেশন হোক, অতএব হাইকোর্টে গেলেই যে পরবর্তী শুনানি নির্বিঘ্নে সম্পন্ন হবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখন বিচারপতিরা এই দুটির মধ্যে কোন মতের দিকে ঝুঁকবেন তার উপরেই নির্ভর করবে এই মামলার ভবিষ্যৎ। এখন সব কিছু শুনে আগের দিন তুষার মেহতা, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রাজু বিস্তারিত আর্গু করেছেন, কপিলও করেছেন, অভিষেক মনু করেছেন, করে শেষ পর্যন্ত যে ইয়েটা দিয়েছেন, অবজারভেশনগুলো দিয়েছেন, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আস ফর অ্যাডারেন্স অফ রুল অফ ল ইন দ্য কান্ট্রি and to allow each organ to function independently, it is necessary to examine the issue so that the offenders are not allowed to be protected under the shield of law enforcing agencies of a particular state. Prima facie প্রাথমিকভাবে এটাই সুপ্রিম কোর্টের মনে হয়েছে, কিন্তু 15 তারিখ প্রাথমিকভাবে এটা মনে হওয়ার পরে 3রা ফেব্রুয়ারি সেই মনোভাবটা র্যাডিক্যালি অল্টার্ড হয়ে যাবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু কমন সেন্স পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি সেটা হওয়ার কথা নয়। এখন তারপরে বিচারপতিরা বলেছেন, আমরা মনে করি লার্জার ইস্যুস অ্যান্ড কোয়েশ্চেন্স হ্যাভ বিন রেইজড and are involved in the present matters, which, if allowed to remain undecided, would further worsen the situation, and there will be a situation of lawlessness prevailing in one or the other state, considering that different outfits are governing different states. সুতরাং সুপ্রিম কোর্ট is convinced যে ডেট পে ডেটের কেস নয় এটা, এটা এতই গুরুতর একটা অভিযোগ এবং আমাদের সাংবিধানিক কাঠামো ঠিকঠাক কাজ করা এবং রাজ্যের এখতিয়ার, কেন্দ্রের এখতিয়ার ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রাখা যাবে না। সুতরাং আগামীকাল কি হবে সেটা দেখা যাক। তারপরে বলেছেন, it is that any central agency has no power to interfere with the election work of any party. But at the same time, if the central agencies are acting bona fidely to investigate any serious offense, the question arises as to whether
taking shield of its party activity, the agencies can be obstructed in carrying out their investigation power in a bona fide manner. এইখানেই হচ্ছে মুখ্যমন্ত্রী যে দাবি বারবার করছেন যে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে গেছি, IPAC deals with confidential materials concerning our party and election, সুতরাং এটা আমি গিয়েছি, বেশ করেছি, ভবিষ্যতে আবার যাব। সুপ্রিম কোর্ট প্রাইমা ফেসাই মুখ্যমন্ত্রীর এই ধরনের গাজোয়ারি মতামতের সঙ্গে খুব একটা যে একমত নয়, এই প্যারাগ্রাফটা পড়লেই সেটা বোঝা যায়। কেননা সুপ্রিম কোর্টের বক্তব্য হলো কোনো রাজনৈতিক দলের কাজ কারবারে কোনো সেন্ট্রাল এজেন্সি হস্তক্ষেপ করতে পারে না, এটা যেমন সত্যি, তেমনি একই সঙ্গে এটাও সত্যি যে তারা যদি বৈধভাবে কোনো দুর্নীতি বা বড় কেলেঙ্কারির তদন্ত করেন, তাহলে রাজনীতিকে বর্ম হিসেবে ব্যবহার করে পার পেয়ে যাওয়া হয়তো সম্ভব হবে না। সুতরাং আগামীকাল বেশ দুরু বুকেই থাকতে হবে রেসপন্ডেন্টদের। আর আমরা যারা উলুখাগড়া দর্শক, তারা ওই যেমন 2020 ক্রিকেট ম্যাচের আগে, আর ভারত পাকিস্তান হলে তো কথাই নেই, যদিও তার কোনো সম্ভাবনাই নেই, আর আমরা যেরকম একটা রুদ্ধশ্বাস উত্তেজনা নিয়ে থাকি, কালকে প্রায় অনুরূপ উত্তেজনা নিয়ে সুপ্রিম কোর্টের 17 নম্বর এজলাস 11 নম্বর মামলার জন্য আমরাও অপেক্ষা করব। যা বুঝবো না বুঝবো আপনাদের সঙ্গে অকপটে শেয়ার করবো রাত্রিরে। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।